সানশেড, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের লিনটেল আছে, থার্ড হচ্ছে আমাদের স্টেয়ারকেস ডিজাইনটা আমরা আসলে দেখি নাই, স্টেয়ারকেস কিভাবে ডিজাইন করা লাগে, তারপর হচ্ছে মেশনারি স্ট্রাকচার, আর হচ্ছে আমাদের ব্রিজ গার্ডার বা ডেক গার্ডার যে কোনো একটা দেখাবো। আজকে আমরা পাঁচটা শুরু করবো যে সানশেড দিয়ে, নেক্সট ক্লাসে কালকে যদি নেই তাহলে আমরা লিনটেল দিয়ে শুরু করবো আর কি নেক্সট ক্লাসটা। আচ্ছা, তো সানশেডের জন্য ফার্স্টে হচ্ছে আমরা যদি অনলাইনে ভার্সিটিতে ক্লাস নিতাম হয়তো তোমাদের স্লাইড দেখে দেখানো যেত আর কি। সানশেড কি কেউ বলতে পারবা? কোথায় সানশেড বলতে কি বুঝছো সেটা জানো? কোথায় ইউজ করে? কেউ নাই? হ্যালো, জি স্যার। সানশেড কোথায় ইউজ করে? আচ্ছা দেখো, আমাদের যে নরমাল আছে জানালার পাশে আমরা সানসেট ইউজ করি, এটা হচ্ছে আমাদের রোদ বা বৃষ্টির থেকে আমাদের হচ্ছে ভিতরে না আসে। তো এখানে আমাদের সানশেড প্লাস লিনটেল দুটো কম্পোনেন্ট এখানে আঁকা আছে। তার মধ্যে জাস্ট এই যে কম্পোনেন্টটা এই পাশের এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে আমাদের সানশেড, এবং আমাদের বাকি যে এই কম্পোনেন্টটা এটা হচ্ছে আমাদের লিনটেল। লিনটেল কই থাকে বলো তো? কোথায় থাকে? কেউ নাই? ফাহিম, নাফিসা, আছে তো। লিনটেল কোথায় থাকে? জানালার উপরে। দেয়ালের উপরে? এটা কেন দেয়? নরমালি দেখা যায়, দেখো নরমালি যেটা হয় আমাদের আমাদের এখানে যদি দরজা থাকে, এখানে একটা দরজা আঁকলাম, দরজা থাকে, তো এখানে আমরা মেশনারি স্ট্রাকচার আমাদের এখানে ইট দিয়ে গাঁথনি থাকে, কিন্তু দেখা যায় দরজা আঁকলে কি হয় এখানে চৌকাঠ থাকে, তো এই পাশের যে তোমাদের যে ব্রিক গুলো আছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে আমাদের এখানে একটা আরসিসি আর একটা ছোট বিমের মতো এখানে দেয়া লাগে। এটা হইতে পারে এখানে কলাম টু কলাম, আমাদের কলাম টু কলাম হতে পারে, অথবা শুধুমাত্র পাশে আমাদের জাস্ট এখানে ইটের উপর সাপোর্ট হিসেবে থাকতে পারে এই স্ট্রাকচার। তো এটাকে আমাদের বলা হয় হচ্ছে লিনটেল। ঠিক আছে, তোমাদের বায়োসটা হচ্ছে লিনটেল নাই, কারণ এখানে আমাদের সবগুলো হচ্ছে স্যান্ডউইচ প্যানেল দিয়ে করা আর কি, এখানে লিনটেলের দরকার পড়ে না। কিন্তু আমাদের যখন আরসিসি স্ট্রাকচার হবে তখন আমাদের সেই ক্ষেত্রে আমাদের লিনটেলটা প্রোভাইড করা লাগে, যাতে উপরের যে মেশনারি ব্রিক ওয়াল গুলো আছে ব্রিক ওয়ালটাকে যাতে সেটা সাপোর্ট হিসেবে রাখতে পারে। এবং লিনটেল বা জানলার এই পাশে যাতে আমাদের বৃষ্টি না আসে, আমাদের লিনটেলের সাথে আমাদের কি আমাদের একটা সানশেড থাকে। তো আজকে আমরা ফার্স্ট হচ্ছে সানশেড ডিজাইনটা দেখবো, তারপর হচ্ছে আমরা লিনটেল দেখবো। আচ্ছা, তো ফার্স্টে যদি আমরা এখানে দেখি আমাদের এখানে কি কি জিনিস দেয়া আছে, আমাদের গিভেন কি কি জিনিস দেয়া আছে একটু দেখি। গিভেন দেয়া আছে আমাদের এফএনসি, এটা হচ্ছে 4000 পিএসআই, তারপর এফওয়াই দেয়া আছে আমাদের হচ্ছে 60000 পিএসআই দেয়া আছে আমাদের, তারপর হচ্ছে আমাদের লাইভ লোড দেয়া আছে। সানশেডের উপর আমাদের লাইভ লোড কত আসতে পারে একটা, এটা হচ্ছে 20 পিএসআই, এটা 20 পিএসআই সানশেডের জন্য। আবার আছে আমাদের এলসি হচ্ছে আমাদের আসলে ফিনিশিং আর কি, ফিনিশিং এটা মনে করো যে আমাদের উপরে আমরা কি টাইপের ফিনিশিং দিলাম, এখানে তো আমাদের কি করতে পারি আমরা প্লাস্টার দিতে পারি, প্লাস্টার দিয়ে ফিনিশিং এর জন্য এখানে ধরে নিয়ে একটা 30 পিএসআই করে লোড আছে। ঠিক আছে, তো এই টাইপের ব্যাপারগুলো আমাদের দেয়া আছে। তো আমাদের ডিজাইন করতে হলে আমাদের কতগুলো জিনিস দেখা লাগবে। প্রথম জিনিসটা যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের থিকনেসটা ক্যালকুলেশন করা লাগবে, এটা থিকনেসটা ক্যালকুলেশন করা লাগবে। সেকেন্ড যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের লোড ক্যালকুলেশন। থিকনেসটা ক্যালকুলেশন করা লাগবে, সেকেন্ড আমাদের ক্যালকুলেশন করা লাগবে যেটা সেটা হচ্ছে আমাদের লোড ক্যালকুলেশন। থার্ড আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের মুভমেন্ট ক্যালকুলেশন। আচ্ছা দেখো তো, যদি এটা একটা বিম হয়, লিনটেল যদি ওয়ান কাইন্ড অফ বিম হয়,
এবং এখান থেকে যদি সানশেডটা বের হয়ে থাকে, এটা কোন টাইপের স্ল্যাবের মতো অ্যাক্ট করে বলতো? কোন টাইপের স্ল্যাব? এটা যদি একটা বিম হয় এবং এখান থেকে যদি স্ল্যাব বের হয়ে থাকে, এটা কোন টাইপের স্ল্যাব? হ্যালো, ক্যান্টিলিভার টাইপের স্ল্যাব। তোমরা পরে দেখবো। আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব, তারপর হচ্ছে আমরা যে থিকনেসটা ধরলাম এটার জন্য আমরা চেক দিব আমরা ইফেক্টিভ ডেপথ, যে এটা ইফেক্টিভ ডেপথটা ঠিক আছে কিনা। তারপর আমাদের যেটা চেক দেওয়া লাগবে সেটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা লাগবে। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করার পরে আমাদের যেটা করা লাগবে এটা হচ্ছে স্পেসিং চেক দেওয়া লাগবে। স্পেসিং চেক। তো টোটালি হচ্ছে আমাদের কয়টা 5-6টা জিনিস আমাদেরকে দেখা লাগবে যে কিভাবে কি করা লাগে। তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব, ফার্স্টের পার্ট আমরা যদি যাই, আমি পরে পেজে আরেকবার ছবিটা আঁকি, ছবিটা আঁকার পরে যাই। এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের তোমাদের 3 ইঞ্চি। তাহলে আমরা বলো তো এখানে এভারেজ, প্রথম হচ্ছে আমাদের থিকনেসটা ক্যালকুলেশন করা লাগে। ফার্স্ট পার্ট থিকনেস ক্যালকুলেশন। তাহলে বলো তো এখানে থিকনেসটা কত হবে? এই থিকনেস টি কত হবে? 4 ইঞ্চি হবে না 3 ইঞ্চি হবে, নাকি আমরা এভারেজটা ধরবো? কত হবে? তোমাকে নাই ক্লাসে? স্যার আছে। তাহলে বলো এটাকে এভারেজ থিকনেস ধরবো নাকি 4 ইঞ্চি ধরবো না 3 ইঞ্চি ধরবো? জানো না? এটা ফার্স্টে ধরা লাগবে আমাদের এভারেজ ধরা লাগবে। আমরা এভারেজ ধরে নিব। এটা হচ্ছে আমাদের 4 ইঞ্চি প্লাস হচ্ছে আমাদের 3 ইঞ্চি বাই হচ্ছে 2, তাহলে এটা ভ্যালু আসে 3.5 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের থিকনেস। আমাদের থিকনেস 11টা ক্লাসের জন্য অনেকে আসতে পারে না। আচ্ছা, আজকে আমি কনসিডার করব আর কি, এটা সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স কনসিডার করা হবে, থিকনেস ক্যালকুলেশনটা করা হবে। নেক্সট পার্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের লোডটা ক্যালকুলেশন করা লাগবে। আমাদের লোড ক্যালকুলেশনটা করা লাগবে। যখন আমি লোড ক্যালকুলেশন করব, এখন আমি বলছিলাম কি কি টাইপের এখানে আমাদের লোডটা দেয়া আছে। কি কি দেয়া আছে? আমাদের একটা লাইভ লোড দেয়া আছে 20 পিএসএফ, আর এটা আমাদের ফ্লোর ফিনিশ যদি বলি এটা না এলসি দেয়া আছে 30 পিএসএফ দেয়া আছে। সো এখন লোড স্যার ক্যালকুলেশন এলসি কে? আমি বলছি ফ্লোর ফিনিশ। এলসি ফ্লোর ফিনিশ। মানে এখানে এভাবে লিখছে আর কি, আমরা এখানে জাস্ট ফ্লোর ফিনিশ লিখে দাও, এফএফ লিখে দাও, ফিনিশিং। এখন আমাদের ফার্স্ট হচ্ছে ডেড লোড আমরা ক্যালকুলেশন করা লাগবে। এই যে স্ল্যাবটা আছে, স্ল্যাবের তো একটা ডেড লোড থাকবে, আমাদের আমি স্ল্যাব যখন ডিজাইন করছিলাম, স্ল্যাবের সেলফ ওয়েট কিভাবে বের করতাম? মনে আছে? কি করতাম আমরা? থিকনেস বাই কত ছিল? থিকনেসকে কত দিয়ে ভাগ দিতাম আমরা? 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে এটাকে কি করতাম আমরা? ইউনিট ওয়েট দিয়ে গুণ করতাম না কংক্রিটের? ইউনিট ওয়েট 150 কে অফ কংক্রিট দিয়ে আমরা গুণ করতাম। তাহলে স্ল্যাবের সেলফ ওয়েট শুধুমাত্র এই যে সানশেডটা আছে সেটার ওজন কত আসবে? ওজন হবে 3.5 ইঞ্চি বাই 12 ইনটু কত? 150। দেখো তো কত আসে, এটা কিন্তু এটা আছে। এটা কত আসে? ক্যালকুলেটর নাই? তো 43.75। 43.75। এটা হবে কিসে আসবে? এটা পিএসএফ এ আসবে। কারণ এটা হচ্ছে তোমাদের কি আছে, এটা হচ্ছে কিউবিক ফিটে আছে, এটা ফিটে নিয়ে আসবে। তাহলে অনলি ডেড লোড, মানে তাহলে আমাদের শুধু ডেড লোডটা কত হবে? ডেড লোডটা হবে হচ্ছে আমাদের
43.75 প্লাস হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশ কত ছিল 30, তাহলে এটা আসে কত 73.75 পিএসএস। এটা হচ্ছে আমাদের ডেড লোড। আর আমাদের লাইভ লোড কত আছে, আমাদের লাইভ লোডটা দেয়া আছে আমাদের অনলি হচ্ছে 20 পিএসএস। তাহলে আমাদের ফ্যাক্টরড লোডটা আসলে কত, আমাদের ফ্যাক্টরড লোড আমাদের আসলে কত, ফ্যাক্টরড লোড হবে W ইকুয়াল হচ্ছে 1.2 ডেড লোড প্লাস হবে 1.6 লাইভ। তাহলে 1.2 ইনটু ডেড লোডটা কত হবে 73.75 আর 1.6 ইনটু লাইভ লোডটা কত আমাদের অনলি হচ্ছে 20। সো আলটিমেটলি আমাদের লোড আসে হচ্ছে 120.5 পিএসএফ। এটা হচ্ছে তোমাদের পাউন্ড পার স্কয়ার ফিটে আমাদের লোডটা আমরা বের করে ফেলছি, মানে এই স্ল্যাবের উপর টোটালি আমাদের লোডটা আমাদের কত আসছে। সো আমাদের কি কি করছি আমরা, আমাদের থিকনেসটা ক্যালকুলেশন করে ফেলছি, আমরা লোড ক্যালকুলেশনটা আমাদের করে ফেলছি। এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মোমেন্টটা ক্যালকুলেশন করা লাগে। তো তোমরা অলরেডি বলছো যে আমাদের যদি এটা যদি লিন্টার ওয়ান কাইন্ড অফ বিম হয়, তাহলে এখানে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম। এটা হচ্ছে ক্যান্টিলিভার স্ল্যাবের মতো কাজ করতেছে, ক্যান্টিলিভার। ঠিক আছে, তো এখানে লোড আছে কতটুকু করে, প্রত্যেকটা পয়েন্টে লোড আছে আমাদের কত করে 0.120 কেএসএফ, বা এটা পিএসএফ কে আমি 1000 দিয়ে ভাগ দিয়ে কেএসএফ এ নিয়ে গেছি। এবং এই যে ল্যান্ড, এই ল্যান্ডটা আসলে আমার আলটিমেটলি কত আছে, এটা আছে আমাদের 1 ফিট 6 ইঞ্চি, বা এটাকে আমরা লিখতে পারি 1.5 ফিট। ঠিক আছে, এখন আমাকে বলো ক্যান্টিলিভার স্ল্যাবের মোমেন্টের ফর্মুলা কি, ক্যান্টিলিভারের জন্য মোমেন্টের ফর্মুলা কি হয়, যদি এখানে একটা স্ট্রাকচারে কি এখানে যদি তোমাদের ইউডিএল লোড থাকে, মোমেন্টের ফর্মুলা কত, ডাব্লিউ হয়। এখানে মোমেন্টের ফর্মুলা এম ইকুয়াল কত মনে আছে, ফাহিম, অপু, শিমুল, স্যার ভুলে গেছি স্যার, স্যার আপনি একটু বলে দেন। মোমেন্টের ফর্মুলা m ইকুয়াল হচ্ছে তোমাদের w l স্কয়ার বাই কত, w l স্কয়ার বাই 2, w l স্কয়ার বাই 2। এখন আমাদের মোমেন্টটা বের করতে, এখন আমরা w কত আসছে, যখন আমরা w টা বের করছি কত পেয়েছি আমরা, w পেয়েছি 120.5 পিএসএ, সেটাকে আমি নিয়ে নিয়েছিলাম কেএসএ। তাহলে এটা কত হবে 121 ইনটু লেন্থটা কত 1.5 স্কয়ার ফিট বাই হচ্ছে আমাদের 2, আলটিমেটলি যেটা আসে 0.136 ফিট। আমরা এখানে মোমেন্ট বের করে ফেলছি। এখন মোমেন্ট বের করার পরবর্তীতে আমাদের কাজটা কি, মোমেন্টের পরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের ডেপথটা চেক করা লাগবে। দেখো আমরা থিকনেস ধরছিলাম কত, এখন থিকনেসটা ধরছি 3.5 ইঞ্চি। এখন আমাকে বের করা লাগবে যে থিকনেস যদি, থিকনেস যদি 3.5 ইঞ্চ হয় এবং এই থিকনেসে তারা হচ্ছে 0.136 ফিট, এই মোমেন্টটা সে নিতে পারবে নাকি পারবে না, আমাকে এই জিনিসটা এনশিওর করা লাগবে যে থিকনেস 3.5 এই মোমেন্টটা নিতে পারবে নাকি পারবে না। এই জন্য ফার্স্টে আমাদের যেটা বের করা লাগবে, আমরা মোমেন্টের জন্য একটা বড় একটা ফর্মুলা আগে আমরা পড়ে আসছি, আমাদের হয়তো আসতে মনে থাকার কথা, m ইকুয়াল হচ্ছে রো ফাই fy bd স্কয়ার 1 মাইনাস 0.59 রো fy বাই হচ্ছে আমাদের f প্রাইম c। এখন এই জন্য আমাদের ফার্স্টে যেটা বের করা লাগবে, আমাদের রোটা আমাদের আসলে ক্যালকুলেশন করা লাগবে। আমাদের রো যদি আমরা রো এর ফর্মুলা আমরা কি জানি 0.85 বিটা 1 ইনটু কত আমাদের 0.003 fy বাই হচ্ছে আমাদের es ইনটু হচ্ছে আমাদের f প্রাইম c বাই f। সো এখানে যখন আমরা ভ্যালুগুলো সবগুলো বসাবো, এখানে যদি fy বাই es এই রেশিওটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 0.005, এটা আমরা ধরে নিচ্ছি। তো এখানে আমাদের ভ্যালুগুলো বাড়াইলে আমাদের রো এর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমাদের 0.0181, সেটা হচ্ছে আমাদের রো এর ভ্যালু।
তো এখান থেকে আমাদের আলটিমেট কি বের করা লাগবে? আমাদের মুভমেন্ট আমরা কত জানি? মুভমেন্ট জানি 0.136, রোটা আমরা বের করে নিয়ে আসলাম, এই যে রো 0.018, এখানে বিটাকে আমরা ধরে নিব হচ্ছে 12 ইঞ্চি। তাহলে আলটিমেটলি এখানে আননোন পার্ট কোনটা আছে? সেই পার্টটা হচ্ছে আমাদের ডি। আমরা আননোন পার্টটা একবার দেখি, আমাদের যার একবার মুভমেন্টটা করলে m ইকুয়াল আমি কি জানি 5 রো fy bd স্কয়ার 1 মাইনাস 0.59 রো fy বাই হচ্ছে আমাদের f প্রাইম c। তো কি হবে মোমেন্টের ভ্যালু 0.136 ফিট ইনটু হচ্ছে এই যেটা আমার কিসে আছে, এই এককটা আছে আমাদের কি ফিটে দেয়া আছে। কি ফিটে দেখার জন্য এটাকে আমরা চেঞ্জ করে পিএস এতে নেওয়ার জন্য 12000 দিয়ে গুণ করলাম, ইনটু রো এর ভ্যালু মোমেন্টের জন্য 0.9 ফাই এর ভ্যালু সরি, আর রো এর ভ্যালু হচ্ছে 0.0181, তো এফ ওয়াই দেয়া আছে আমার 60000 এবং বিটাকে ধরে নিয়েছি আমি 12 ইঞ্চি ইনটু হচ্ছে বি স্কয়ার 1 মাইনাস 0.59 0.0181 ইনটু 60000 বাই হচ্ছে আমাদের 4000। তো এখান থেকে আলটিমেটলি যখন আমি ক্যালকুলেশন করব আমি ডি এর ভ্যালু পাই কত? 0.407 ইঞ্চ, যেটা অবশ্যই আমাদের থিকনেস। এটা আমি ডি এর ভ্যালু পাইছি, ডি এর ভ্যালুর সাথে কিন্তু আমাদের ডি বলতে আসলে আমরা কি বুঝাই? যদি একটা স্ল্যাব থাকে, এখানে যদি আমাদের রিইনফোর্সমেন্ট থাকে, টোটাল থিকনেসটা হচ্ছে এটা, আর ডি বোঝাচ্ছে হচ্ছে তোমার আপার পয়েন্ট থেকে মুভমেন্টের রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে আমাদের এইটা এই পার্টটাকে আমাদের বলা হচ্ছে আমাদের ডি, এই পার্টটাকে আমাদের বলা হয় ডি। সো যদি এটা 0.407 হয় এবং এটা যদি তাহলে ডি কত হবে? তাহলে আমি জানি হচ্ছে আমাদের থিকনেসটা আসলে কত। থিকনেস ছিল হচ্ছে আমাদের 3.5 ইঞ্চ। আমি যদি এখানে ক্লিয়ার কভার ধরি হচ্ছে 1 ইঞ্চ, তাহলে এখানে ডি কত হবে? ডি হবে তোমাদের 3.5 ইঞ্চ মাইনাস হচ্ছে 1 ইঞ্চ, এটা হচ্ছে ইকুয়াল টু 2.5 ইঞ্চ। আচ্ছা আমি তো বলে যাচ্ছি, তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? হ্যালো অয়ন, জোসনা? জি স্যার, আমরা তো এখন বুঝেছি, পরে গিয়ে বুঝি না পরীক্ষার সময়। স্যার আসলে ঠিক করে বুঝতেছি না কি বুঝতেছি আর কি বুঝতেছি। এখন মনে হয় স্যার বুঝি পরীক্ষা দিলে আসলে স্যার মোটামুটি সবকিছু বুঝছিলাম, স্যার পরীক্ষা হলে যায় সব পরীক্ষার ভুল সময় হয়ে যায়। এটা পুরা উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য স্যার কনফিউজ, আসলে বুঝতেছি কি আর বুঝতেছি স্যার না। এই যে লব ল্যাবগুলো অনলাইন স্যার ক্লাস মাঝখানে ঢুকছি, কিছু বুঝতেছি না স্যার। এক্সাম হলে তো মিলাইতেই পারতেছি, পারি না কোনটা কোন কোশ্চেন থেকে। ল্যাবগুলো হবে এখন কি স্যার পারবো কিনা আদৌ স্যার? আমরা পরীক্ষা আবার কি রেজাল্ট করে কে যাচ্ছে? মধ্যবর্তী জায়গা থেকে কোনটা আমাদের স্যার? এটা আসলে প্যানিক হওয়ার কিছু নাই আর কি, নেক্সট সেমিস্টার ভালোভাবে দিতে পারবো আর কি। না স্যার আমরা প্রিপারেশন তো স্যার, অনেক ভালো নিয়েছিলাম, সে তো স্যার, বেশি এটা- কিছুই হবে আমার না। আমার নিজেরও সি আছে কয়েকটা কোর্সে, তো এটা নিয়ে কি আমি কি প্যানিক নাকি? তো এগুলো থাকছে। স্যার আমাদের তো স্যার পুরোটা আমাদের ডাউন হয়ে রেজাল্ট গেছে। সব কোথা কই যে চলে গেছে স্যার, আমরা কিভাবে স্যার প্যানিক হবো না? স্যার এটা নিয়ে আসলে তোমাদের পরীক্ষা, তোমাদের আরসিসি তে কিন্তু তোমরা এ প্লাস পাইছো, মানে নরমালি যেভাবে পাও, মানে ভার্সিটির পরীক্ষা দিলে যেভাবে পাইছো, মানে আরসিসি তে স্যার পাই নাই। সবাই পাবা না, সবাইকে পাওয়ার মতো পরীক্ষা দিছো তোমরা। ম্যাথ স্যার এই তো অনলাইনে ক্লাস যারা প্রথম ম্যাথটা, যারা ফার্স্ট ম্যাথটা হচ্ছে মোটামুটি ধরতে পারছে, মানে যারা ফার্স্ট ম্যাথটা ধরতে পারছে যেটা স্ল্যান্ডার হবে, তারা ম্যাক্সিমাম ভালো মার্ক পাইছে। কারণ 2 নাম্বার ম্যাথটা মোটামুটি সবাই পারছে, তোমরা মানে পারছে বলতে মানে কি হুবহু হয় নাই, কিন্তু মানে করতে পারছে। যারা প্রথম ম্যাথটা স্ল্যান্ডার করতে পারছে, স্ল্যান্ডার ধরে বুঝছে, তাদের এসে মার্ক বেশি ভালো আসছে আর কি। আর তোমাদের জিওটাকে খুবই বাজে পরীক্ষা দিয়েছো, এটা আসলে আমার কিছু করার ছিল না। এখন জিওটাকে তোমরা ম্যাথ ধরতে পারো না, এখানে গ্রাফ ছিল, গ্রাফও আঁকো নাই। স্যার আমরা স্যার অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলাম, ভাবছি যে পারবো পরীক্ষার সময়, কিন্তু স্যার আমরা পারি নাই। স্যার টাইমিংটাও তো অনেক কম ছিল, স্যার এত কম টাইমে। স্যার আরসিসি এত পয়েন্ট আমরা স্যার প্রশ্নই ধরতে পারলাম না, আধা ঘন্টা লাগছে প্রশ্নই ধরতে। তাহলে স্যার আমরা কিভাবে বলবো স্যার আমরা পারতেছি? একটু কোশ্চেন তো তোমাদের একদম অনলাইনে পরীক্ষায় তোমাদের একদম হুবহু কোশ্চেন দেওয়া হবে না, মানে এটাই গাইডলাইন আর কি। স্যার ওইটাই না, এটা আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে আমিও ফেস করছি। স্যার এটাই আমরা প্রশ্নই বুঝি না, তাহলে মনে হয় আমরা ক্লাসটাই বুঝি না, এর জন্য কোশ্চেন সবাই তো কয়েকজন ধরতে পারছো, মানে সিঙ্গুল হয়তো না জানি কে জানি পারছিল, যে দেখুন স্ল্যান্ডার করছে কিন্তু তারপরে পুরোপুরি ম্যাথটা করে নাই। স্যার ওদেরকে দিয়ে তো সবার জাজ হবে না স্যার, আমরা তো ধরতে পারি না। তো সবাই যদি 100% পারে তাহলে কিভাবে হবে? কোশ্চেন তো একটু ট্রিকি থাকবে। এখন আমি স্যার ওই আরসিসি সবাই কষ্ট করলে তো সবাই পারার স্যার কথা। কষ্ট তো সবাই করছে, জিওটাকে তো স্যার কেউ দেখতে পারে না।
স্যার সবাই তো জিওটেক একদম মানে জিওটেক হচ্ছে তোমাদের ওই স্লাইড ছাড়া প্রত্যেকটা স্লাইড থেকে ছোট ছোট ম্যাথ ছিল এবং তোমরা আমি বুঝলাম না তোমরা একের কোশ্চেন 3 এ দিচ্ছ মানে স্ট্রেট লাইন বলে দিছি এবং স্লাইডে সুন্দর মতো বলা আছে তারপর আবার টাইমটাও তো অনেক কম ছিল, ধরতে পারবো যে স্যার, কোশ্চেন গুলো। একটুগুলো কোশ্চেন স্যার এখানে সিটির কোশ্চেন যেটা থেকে আসছে ওইটা তো স্যার আসলে সিটির কোশ্চেন যেটা থেকে আসছে জিওটেকের ওইটা তো স্যার আপনি স্যার র্যান্ডমলি সূত্রগুলো পড়াই গেছিলেন, ম্যাথ যদি একটা দেখাই দিতেন তাহলে স্যার। আর তোমাদের ওই সিটির কোশ্চেনটা তো আরো ইজি ছিল আমার পার্সোনালি যেটা মনে হয় এটাতে কি ছিল, কিছু ছিল না, শুধু বলছে যে ভ্যালু দেয়া আছে বসাবা আর ম্যাথ করবা। ওইখানে সবাই পুরোপুরি পারে নাই। একজন মনে হয় 16 না জানি 17 পাইছো, একজন মানে 18 পাইছে সিটিতে। সেটা পরে আমি কনভার্ট করে নিয়েছি। এদের উপরে যদি করতে আমরা বিটা বের করে নিয়েছি। তো দেখো আমাদের থিকনেস ধরছিলাম হচ্ছে কত, থিকনেস ধরছিলাম হচ্ছে আমাদের সরি আমরা ডি ধরছিলাম হচ্ছে আমাদের 2.5 ইঞ্চ পাইছি আমরা। কিন্তু আমাকে মোমেন্ট যদি এই যে পয়েন্ট 0.136 ফিট এই মোমেন্টটা নিতে হলে মাত্র ডি লাগে কত আমাদের 0.407। তার মানে হচ্ছে আমার যে ডিটা নিছি আমি 2.5 ইঞ্চি সেটা হচ্ছে আমার ওকে, মানে এখানে কোনো আমার চেঞ্জ করা লাগতো না। যদি এমন হইতো যে এই ডি এর ভ্যালুটা 0.407 না এসে এটা 3 ইঞ্চ আসতো, ভালো মতো শুনো, যদি ডি এর ভ্যালুটা 0.407 এর 3 ইঞ্চ আসতো সেই ক্ষেত্রে আমাকে এই ডিটা 2.5 ইঞ্চি না করে সেটাকে আমাকে 3 ইঞ্চ করা লাগতো এবং সেই ক্ষেত্রে আমার থিকনেসটা কত হইতো 3 ইঞ্চ প্লাস হচ্ছে 1 ইঞ্চ, তার মানে হচ্ছে সেটা হয়তো আমাদের 4 ইঞ্চ। ঠিক আছে, বুঝছো তো? এখানে চেঞ্জ থাকলে কিভাবে চেঞ্জ থাকবে, মানে মোমেন্টের ভ্যালুটা আমাদের বেশি আসতে পারে, মোমেন্টের ভ্যালু এত স্যার বুঝি নাই স্যার এই পার্টটা। আচ্ছা আবার দেখাই আরেকবার বলি। এখানে দেখো যে আমি বলছি যে আমি এখানে মেইন কাজটা আসলে কি করছি, মেইন কাজটা করছি আমি মোমেন্টটা ক্যালকুলেশন করে আনছি। মোমেন্ট কত আমার মোমেন্ট হচ্ছে আমার 0.136 মোমেন্ট নেয়ার জন্য আমার ডি লাগবে কত, মানে আমাদের এই ডেপথটা আমাদের এই যে সানসেটের আমাদের ডি কত দেয়া লাগবে, ডি মাত্র দেয়া লাগবে হচ্ছে 1/2 ইঞ্চি, এই যে 0.407 ইঞ্চি মাত্র এটুকু দেয়া লাগবে। কিন্তু আমি দিয়ে রাখছি কত বলো তো, দিয়ে রাখছি কত ইঞ্চি, এখানে ডি কত দিয়ে রাখছো 2.5 ইঞ্চি না, মানে আমি যতটুকু লাগবে তার থেকে আমি বেশি দিয়ে রাখছি, তার মানে এটা ওকে, এখানে আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন হইতো যে এই ডিটা 0.407 না এসে এটা আসলে হচ্ছে তোমাদের 3 ইঞ্চ, এই 3 ইঞ্চটা হচ্ছে আমাদের ডিএম মানে মুভমেন্টের জন্য লাগবে আমার 3 ইঞ্চে দেয়া, কিন্তু আমি গিভেন এটা জি লিখলাম ডিজি মানে ডি গিভেন করছো কত মাত্র 2.5 ইঞ্চি। এখন বলো এই সানসেটটা টিকবে, আমার লাগবে 3 ইঞ্চি আমি দিছি 2.5 ইঞ্চি, সানসেটটা টিকবে? হ্যালো একটু কথা বলতেছো না ফাহিম? বলো কেউ কি আসো, মানে ক্লাস এতটুকু শেষ করে দিব আজকে। স্যার তো আমি যেটা বলতেছিলাম আছে তোমার দিতে হবে 3 ইঞ্চি আর তুমি দিছো মাত্র 2.5 ইঞ্চি, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেটা হবে যে আমার হচ্ছে এটা সানসেটে টিকবে না, সেই জন্য আমাকে অবশ্যই তোমাকে তখন ডি গিভেন মানে যখন আমার ডি হবে কত তখন 3 ইঞ্চি না 2.5 ইঞ্চি তখন আমাদের হবে 3 ইঞ্চি। এখন আমাদের এইটা চেক করার পরে আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা লাগবে, এটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। আমরা এখানে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করব। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন খুবই ইজি। আমরা যেটা করব ফার্স্টে আমরা এজিউম করব a ইকুয়াল হচ্ছে সামথিং একটা এজিউম করব, তারপর আমরা জানি আমরা কি করতে হবে, s ইকুয়াল m বাই 5 fy b মাইনাস a বাই 2। এখান থেকে অথবা আমরা কি করব a ইকুয়াল হচ্ছে s fy 0.85 f prime c ইনটু হচ্ছে b। তো আমি প্রথমটা একবার দেখাই দিই। আমরা নরমালি a ইকুয়াল আমরা কত এজিউম করতাম, আমরা নরমালি a ইকুয়াল অলওয়েজ এজিউম করতাম হচ্ছে 1 ইঞ্চি।
কিন্তু যেহেতু এখানে থিকনেস খুবই কম, মানে 3.5 ইঞ্চি মাত্র, এতটুকু থিকনেস, যে কোনো আমরা এ এজিউম করবো হচ্ছে তোমাদের 10% অফ হচ্ছে ডি। এটা তোমরা তোমাদের মতো এজিউম করতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তো 10% অফ ডি হচ্ছে যেটা আসে 0. হচ্ছে আমাদের 0.25। তাহলে এখান থেকে আমরা যদি এএস টা প্রথমটা আমি বের করে দেখাচ্ছি আর কি, এখান থেকে প্রথমটা আমি তাহলে এএস কত আসবে, মোমেন্ট কত পাইছিলাম আমি 0.136, সেটা কিসে ছিল, 30 ফিটে, এই জন্য সেটাকে 12,000 দিয়ে আমি গুণ করে দিলাম, এবং 0.9 ইন্টু 60,000 ইন্টু 2.5, যেহেতু ডি হচ্ছে 2.5 একটু আগে দেখালাম আমি বলছিলাম যে ডি যদি 2.5 নয় 3 কখন আমাদের ইউজ করা লাগবে, বাই হচ্ছে 0.25 বাই হচ্ছে 2, তাহলে 0.0127 ইঞ্চি স্কয়ার। সো আমাদের এএস এর ভ্যালু আসলে হচ্ছে এই, যেহেতু আমাদের রিইনফোর্সমেন্ট দরকার, তাহলে আমরা দেখি আমরা এ ধরছিলাম 0.25, এটাই আসে কিনা। তাহলে এএস এর ভ্যালু কত হবে, 0.0127 ইনটু হচ্ছে তোমাদের 60,000, 0.85, 4,000 এর ভ্যালু আসে 0.19 ইঞ্চি। তো দেখো আমি ধরছিলাম কত, তোমাদের হচ্ছে ধরছিলাম 0.25, কিন্তু আসলে হচ্ছে 0.1, মাত্র 1 বা 0. এটাকে 1 না বলে আমি বলতে পারি 0.02, ঠিক আছে, খুবই কম। তো এটা যদি আমি আবার হচ্ছে বারবার ট্রায়াল এন্ড এরর দিলে দেখা যায় যে আমাদের এস এর ভ্যালু আছে তোমাদের মধ্যে 0.012 ইঞ্চি স্কয়ার। তো আমাদের রিইনফোর্সমেন্টের ভ্যালুটা হচ্ছে আমাদের 0.012 ইঞ্চি স্কয়ার। এখন হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করলে আমাদের যে এই যে এস এর ভ্যালু আসলো 0.0121 ইঞ্চি স্কয়ার, এটা কিসের জন্য পাইছি আমি, এটা পাইছি হচ্ছে আমাদের only moment, for moment only, মোমেন্ট only। এখান থেকে আমাদের আরেকটা বের করা লাগবে টেম্পারেচার এবং শ্রিঙ্কেজটা। আমাদের টেম্পারেচারের জন্য আমরা কি জানি, আমরা যেহেতু 60,000 psi, 60,000 psi এর জন্য ফর্মুলা 0.0018 ডি ইনটু হচ্ছে আমাদের টি। তো দেখি আমরা কোনটা বড় আছে, 0.18, ডি হচ্ছে 12 ইঞ্চি, টি হচ্ছে 3.5 ইঞ্চি। তো আলটিমেটলি আসে 0.0756 ইঞ্চি স্কয়ার। হ্যালো, তুমি শুনতেছো? আমাকে বলো তো আমি এস কোনটা নিব, এস টিটা নিব নাকি এস টা নিব, কোনটা আলটিমেটলি কোনটা নেওয়া লাগবে, কোনটা বড় আছে, বড়টা নিব না ছোটটা নিব? তামান্না, সোমায়া, শিমুল, হ্যালো স্যার আমার আর ডাইকেন না স্যার। কেন, কি হয়েছে শিমুল? স্যার আমার কোনো কনফিডেন্স নাই স্যার, আর আমার অনলাইন ক্লাসের উপর কোনো কনফিডেন্স নেই, আমি কোনো কথাই বলবো না স্যার অনলাইন ক্লাস। আচ্ছা, বাকিদের কনফিডেন্স নাই? স্যার কনফিডেন্সটা নাই একটু আছে, তারপর সব স্যার একটু নাই। নাই স্যার। আমাদের কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে। একটা তোমাদের প্রত্যেকটা সেমিস্টার ভালো হয়েছে, একটা সেমিস্টার খারাপ হলে যদি এই অবস্থা হয় তাহলে কি হবে? স্যার একটা সেমিস্টার খারাপ হয়েছে দেখতে তো আমাদের তো স্যার একটা সেমিস্টার তো পুরাই খারাপ হয়ে গেছে, অনেক স্যার একটু না, অনেক বেশি খারাপ হয়ে গেছে। হ্যালো তেমন কিছু আসে যাবে না, কিন্তু তোমরা যদি এখন হাল ছেড়ে দাও দেখা যাবে না বাকি দুটো সেমিস্টারও খারাপ হবে। হ্যালো যে একটা সেমিস্টারে এরকম হয়, শোনো আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, আমরা শোনো আমরা স্টুডেন্ট ছিলাম হচ্ছে, শোনো শেষ করতে দাও, স্টুডেন্ট ছিলাম হচ্ছে আমাদের ভার্সিটিতে 42 জন স্টুডেন্ট ছিলাম, আমার ব্যাচে ছিল আর কি, আজকে 3 জন। তো আমাদের একটা স্যার, বইটার স্যার, ক্লাস নিত সালেহ স্যার, উনি আমাদের দুইটা কোর্স নিয়েছিল, একটা হাইড্রো প্লাস হচ্ছে ইরিগেশন। ওইখানে রেফার কজন পাইতে জানো, প্রত্যেকটা কোর্সে প্রতিটা ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য 20 থেকে 25 জন হচ্ছে রেফারি খাইতো এই দুইটা কোর্সে, এবং একজন ছিল যে হচ্ছে তিনবার অ্যাটেম্প করে ওটা পাস করা যায়নি। তো আমি তো পাস করে আসছি। এমন আছে যে আমাদের সিটি নেয় হয়তো টোটাল 8টা সিটির মধ্যে 7টা সিটিতে ছিল 0 মার্ক, এগুলোতে সি পাইতো, সি প্লাস, এর উপরে গ্রেড থাকতো না, বা ডি প্লাস একটু হাইয়েস্ট গ্রেড।
তো এগুলোর জন্য মানে একটা পরীক্ষা খারাপ হচ্ছে দেখে তোমরা যদি একটা সেমিস্টার তো খারাপ আচ্ছা হচ্ছে স্যার আমি একটু বলার ছিল স্যার, আমি বলি না। আপনি একটু শুনেন স্যার। না, আমি তোমার যদি রেজাল্ট রিলেটেড তোমরা হয়তো আগের সেমিস্টার ভালো করছো, এটা কেন ভালো করো না এটা তোমরাই জানো। স্যার আমি একই সেমিস্টারে অ্যাসেসমেন্টে স্যার offline হলে তো সবগুলো ব্যাপারটা মার্কস এমন হতো 45 না। 43 আছে, স্যার সিটি অ্যাসাইনমেন্ট সব আমার অ্যাকুরেট আছে, বাট আমি পরীক্ষাতে বি পাইছি স্যার, এটা কি পসিবল? ফাইনালে এটা কেমন এক্সাম্পল? এটা আসলে তোমার যদি পরীক্ষা ফাইনাল পরীক্ষায় কথা হলে তোমাদের অনেক পরিমাণে পার্শিয়াল মার্ক দেওয়া হয়, কিন্তু অনলাইন পরীক্ষায় পার্শিয়াল মার্কের পার্সেন্টেজটা কম, যেহেতু তোমাদের ওপেন বুকে স্যার আমাদের তো টাইম পার্শিয়ালটা দেওয়া হয় না। কম স্যার স্যার, পরীক্ষার আগে পার্সোনাল বলা মার্কের হয়েছিল সার্টিফিকেট না অ্যানসার মিলানো লাগবে না, প্রসিডিউর ঠিকঠাক লাগবে। আমি শিওর যে আমার অ্যানসার প্লাস প্রসিডিউর দুইটাই মানে ক্লোজ টু রাইট, মানে ঠিক আছে, যথেষ্ট আরেকটা ক্লোজ হচ্ছে হবে। এটা টোটালি হচ্ছে অ্যান্সার মিলানো না, তোমাদের হয়তো তোমাদের যেটা বললাম তো তোমাদের আর্টস মোটামুটি ভালো হয়েছে, কিন্তু তোমাদের জিওটেকে তোমাদের তোমরা একের অ্যান্সার দিছো তিনের অ্যান্সার দিছো চারে, তারপরে আমি ওগুলোতে পার্শিয়াল মার্ক দিছি, মানে তোমরা ম্যাথই ধরতে পারো না যে কোনটা ম্যাথ, আচ্ছা এখন আমরা ক্লাসে তার উপর স্যার সময় কম স্যার। এটা অনলাইনে পরীক্ষা একটু এমন হয়, এটা যেহেতু আর নেক্সট সেমিস্টার আর হবে না, তোমরা যদি এখন যদি ভাবো যে আমাদের সেমিস্টার শেষ হয়ে গেছে, মানে আমাদের ভার্সিটি শেষ হয়ে গেছে, আমরা আর পারবো না মানে আর ওভারকাম করতে পারবো না, আমি তোমাদের বললাম যে আমাদের 2 আর 3 এর সার্টিফিকেট কোর্স আমরা পাস করতে আমাদের মানে হতাশার মতো করে থাকতাম, না পড়ে পরীক্ষা দিলেও আমরা জানতাম যে এটাতে সি বা সি এর উপর কিছু আসবে না, কিন্তু তোমাদের রেজাল্ট ভালো আছে, নেক্সট দুইটা সেমিস্টার ভালো করলে হয়তো অনেক ভালো করবো, হয়তো একদম আপ টু ডে মার্ক আসবে না, এভারেজ একটু কমবে, কিন্তু এখন হাল ছেড়ে দিলে দেখবো যে পরের সেমিস্টার গুলো খারাপ স্যার হবে। এভারেজ আমি 3.8 থেকে 3.2। এটা তো তোমাদের একটা সেমিস্টার না, আমি বলছি তোমার টোটাল 8 সেমিস্টারের এভারেজে খুব একটা হ্যাম্পার করবে না, টোটাল 8 আর সেমিস্টারের সেমিস্টার যথেষ্ট হ্যাম্পার করছে স্যার, আমি 3.77 স্যার, আমি এটার নিচে কোথাও কখনো পাইই নাই। 779 শোনো, আমার সিজি তোমাদের থেকে অনেক কম, তো এটা নিয়ে তো সিজি নিয়ে তো স্যার আমার আসলে সিজি নিয়ে কথা না স্যার, সব তো স্যার ধরেন স্যার যে কোনো কোর্সে স্যার নাম্বারগুলো তো আপনারাই দিবেন, তো যেখানে স্যার অ্যাসেসমেন্টে সিটিতে বললাম অ্যাসাইনমেন্ট তো তোমরা ফাইনালে ওগুলো তো নাম্বার সব ভালো। তোমাদের ফাইনালে একদমই তোমরা মার্কস পাও, ফাইনালে তোমরা নিজেরা যদি ভাবো যে আমরা পরীক্ষা দিচ্ছি ভালো দিচ্ছি, এটা আসলে তোমাদের মধ্যে ভুল, কারণ পরীক্ষা ভালো দিছো এটা হইতে হবে, এমনও আছে তোমরা ফুল অ্যান্সার করছো, সবগুলো ম্যাথ অ্যান্সার করছো, কিন্তু একটাও হয় নাই। আমি এখন অ্যাসেসমেন্ট ছাড়া আমি এখন আমার কোর্স বাদে আমি অন্য কোর্স নিয়ে কথা বলবো না আর কি, আর আজকে ক্লাসে একটু তার অন্য কোর্স উল্লেখ করতেছি না, একটা আচ্ছা, কথা আপনার অন্য কোর্স ঠিক একটা আছে কোর্সে স্যার, স্যার তাহলে ঠিক আছে। অ্যাসেসমেন্টে 30 এ 27 আসছে, ভাইবা 5টা কোশ্চেনে পারলাম, দেখা গেল স্যার 60 এর গড়ের রেজাল্ট বি আসে, কিভাবে স্যার খাতায় কি কিছুই লেখি নাই আমরা, মানে 1 নাম্বারও পাইনি। স্যার 30 যদি একটা ছেলে 29 পায় অ্যাসেসমেন্টে, সে কি স্যার 70 এ 30 পাবে না? 70 লিখিত দিয়ে খাতায় কিভাবে এটা তোমাদের খাতায় মানে জিরো। এটা ডিপেন্ড করে আর কি, আমি বললাম না যে আমারও তো অ্যাসেসমেন্টে 44 ছিল 45 কিন্তু আমি ওই কোর্সে পাইছি সি প্লাস, এটা ছিল তোমাদের 30 এ 27 যে ছেলে অ্যাসেসমেন্টে সে লিখিত স্যার 70 এ স্যার 40 পাবে না স্যার, এটা তো স্যার অবিশ্বাস্য মনে হচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে খারাপ ঠিক আছে। করলে তুমি এতই পাবা, তোমরা আসলে এটা মানে এইভাবে কোশ্চেন করা ঠিক না, আমি তো বললাম যে তোমাদের অনলাইনে পরীক্ষার কোশ্চেন ক্রিটিক্যাল ছিল, তোমরা পারো না, এটা তোমাদের মানতে হবে, তোমরা কোশ্চেন ধরতে পারো নাই, হয়তো খাতা পড়ে কিন্তু লিখছো। স্যার নেক্সট আবার অনলাইনে যদি এরকম হয় তাহলে তো আমরা স্যার আপনার গুলো তো খাতা ধরতে পারে না, কিন্তু স্যার আমার এমন খাতা কোর্স পড়ে- আছে আমি স্যার স্ট্যান্ডার্ড দিয়ে বলতে পারবো আমি ধরতে পারছি এবং আমার ঠিক আছে, বাট ওটাতে স্যার বি আসছে। এটা তোমার রিচেকের অপশন আছে, রিচেক দাও একটু। আচ্ছা লাস্ট হচ্ছে আমাদের স্পেসিং ক্যালকুলেশন। স্পেসিং ক্যালকুলেশনে আমাদের যেটা আছে যে আমাদের এস মিনিমাম আমরা জানি হচ্ছে কত হতে পারে, আমাদের 1.5t, আমাদের এটার জন্য 1.5t, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি, থিকনেস হচ্ছে আমাদের 3.5 ইঞ্চি, তো আলটিমেটলি যেটা আছে 5.25 ইঞ্চি। মিনিমাম আমাকে দেয়া লাগবে কতটুকু, মিনিমাম আমাদের স্পেসিং দেয়া লাগবে অবশ্যই একটা রেইনফোর্সমেন্ট থেকে একটা রেইনফোর্সমেন্টের স্পেসিং আমাদের কতটুকু দেয়া লাগবে, 5 ইঞ্চি দেয়া লাগবে। আর ম্যাক্সিমাম আমি আগে বলছি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের হয় 5t or হচ্ছে 18 ইঞ্চি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি তুমি দিতে পারবে না। সো 5 * 3.5 কত হচ্ছে, 3 × 5 = 15 বা 17.5 ইঞ্চি আর কি, অথবা or হচ্ছে আমাদের হচ্ছে 18 ইঞ্চি। তো এই দুইটা স্পেসিং হচ্ছে আমাদের কোথায় বলা আছে, এই দুইটা স্পেসিং আমাদের এসিআই কোডে বলা আছে।
এসিআই কোডে আমাদের বলে দিয়ে দিছে হচ্ছে তোমাদের মিনিমাম হচ্ছে তোমার মিনিমাম এবং ম্যাক্সিমাম স্পেসিং তুমি কত দিতে পারো। এখন আমরা তো বের করছি যে আমাদের রিইনফোর্সমেন্টের জন্য আসলে আলটিমেটলি আমাদের স্পেসিং কত দেওয়া লাগবে। আমাদের ফর্মুলা আরেকটা আছে, এটা হচ্ছে এস, মানে হচ্ছে রিইনফোর্সমেন্ট যদি আমাদের যদি হ্যাশ 3 বার ইউজ করি, যেটার এরিয়া হচ্ছে আমাদের 0.11, হ্যাশ 3 বারের এরিয়া হচ্ছে 0.11, তাহলে স্পেসিং কত হবে? স্পেসিং হবে তোমাদের এএস বাই হচ্ছে 0.0756 ইনটু হচ্ছে বি। সো এটা ফর্মুলা হচ্ছে 0.11 ইনটু 12 0.0756, এটা আছে তোমাদের হচ্ছে 7.46। এখন দেখে বলো তো আমরা যদি একটা সানশেড ডিজাইন করি, সানশেড, এই সানশেডে স্পেসিং আলটিমেটলি কত দিব? এই স্পেসিংটা কত হবে বলো তো? সবচেয়ে বড়টা দিব নাকি সবচেয়ে ছোটটা দিব? বলছে আমি মিনিমাম দিতে পারবো 5 ইঞ্চি, এর চেয়ে ছোট তুমি দিতে পারবা না, বা মিনিমাম এটা দেয়া লাগবেই। আর ম্যাক্সিমাম দিতে পারলে তুমি 18 ইঞ্চি দিতে পারবা, কিন্তু আমি দেখলাম আমার আসছে হচ্ছে 17.46। সো নরমালি 7 সবসময় সানশেড ডিজাইন করলে এরকমই আসে, 17 ইঞ্চি 18 ইঞ্চি 15 ইঞ্চি, এর বেশি আসার কথা না আর কি, কারণ লোড খুব কম থাকে। তবুও যখন আমরা রিইনফোর্সমেন্ট দেই, রিইনফোর্সমেন্ট স্পেসিং আমরা 5 ইঞ্চি বেশি, 5 ইঞ্চি অর হচ্ছে আমাদের হচ্ছে 6 ইঞ্চি বা 7 ইঞ্চির বেশি আমরা দিব না আর কি। আচ্ছা, তো তোমাদের কেউ কি আরসিসি বা জিওটেকে কি ইমপ্রুভমেন্ট দিবা? স্যার আমি স্যার দিব স্যার। স্যার ইমপ্রুভমেন্টের স্যার সিস্টেমটা তো স্যার বুঝতেছি না। তোমরা সিও অফিসে যোগাযোগ করো বা তোমাদের সাথীদের সাথে যোগাযোগ করে এরপর হচ্ছে যোগাযোগ করো আর ইমপ্রুভমেন্ট দেওয়ার সিস্টেমটা কি। এটা মানে সিও অফিসে যোগাযোগ করা লাগে, আর ইমপ্রুভমেন্টের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করা লাগে, যেটা হচ্ছে আমি যতটুকু জানি আর কি। এটা এখন আপাতত স্যার আমি আর ওপি জিওটাকে আবার দিতে পারবো ইমপ্রুভমেন্ট সব দিতে পারবা, যে ইচ্ছা করে যেভাবে পারো আর কি। কিন্তু তোমাদের অ্যাসেসমেন্টের মার্ক দেখে তারপর ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত আছে, কারণ তোমাদের অলরেডি তোমাদের ফাইবার মার্ক কিন্তু 0 যেটা 0ই থাকবে, ওটা তো চেঞ্জ হবে না। তো আমার মনে হয় না যে তুমি ইমপ্রুভমেন্ট দিয়ে মনে হয় না খুব একটা তোমাদের দুজনের জন্য খুব একটা সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর আমরা ভাইবার দিলে আমাদের ভাইবার নাম্বার কি চেঞ্জ হবে? না না, তোমাদের ভাইবার নাম্বারটা চেঞ্জ হবে কিনা ওইটা আসলে আমি বলতে পারতেছি না, মনে হয় না চেঞ্জ হবে, শুধু মনে হয় রিটার্ন পার্টটাই চেঞ্জ হবে আর কি তোমাদের। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর তোমরা তো অ্যাসাইনমেন্ট জমা দাও, তোমরা জিও থেকে অ্যাসাইনমেন্ট জমা দাও, ট্রান্সপোর্ট অ্যাসাইনমেন্ট জমা দাও, তোমরা জানো না যে স্যার আপনি তো স্যার ওয়ার্নিং দেন নাই স্যার, যে আমাদের অ্যাসাইনমেন্ট বাকি আছে যে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও। না, এটা ওয়ার্নিং কেউ দেয় না স্যার, তো প্রতি সেমিস্টারে দেন আপনারা। স্যার এখানে ওয়ার্নিং আমার অ্যাসাইনমেন্ট তোমরা একদম প্রথমে দিয়ে দিছো, আমি সবাইকে অ্যাসাইনমেন্ট স্যার লাস্টের দিকে স্যার সব স্যার এত বেশি ক্লাস নেওয়া শুরু করছিল স্যার, আমাদের নিজেদেরই মনে ছিল না স্যার। এইটুকু তো স্যার কনসিডার করা উচিত ছিল আমাদের। নরমালি স্যার অ্যাসাইনমেন্ট থাকলে তো স্যার আসলে চেঞ্জ করার পর স্যার আমাদের তো অ্যাসাইনমেন্ট দিতে সমস্যা নাই স্যার, আমরা তো এমন না যে স্যার দেই না স্যার, প্রতি সেমিস্টারে দিই স্যার। এই সেমিস্টারে স্পেসিফিক্যালি স্যার শুধু আমাদের ব্যাচটাই খারাপ করতে, অন্য সাবজেক্ট ভালো করতে স্যার। 3 থেকে 5টা আমাদের স্যার এমন না স্যার যে দুই একজন ভালো ছাত্র নাই, সবাই স্যার আমরা সবাই খারাপ হতে পারি, দুই একজন বা কাছাকাছি পাওয়ার কথা স্যার। তো সবাই বিসি মানে আমাদের স্যার আপনার আর্থিক যে স্যার মনে হয় 3 জনে প্লাস পেয়েছি, আর কেউ কোনো সাবজেক্টে কোনো প্লাস পাইনি। ঠিক আছে, সবাই ভালো থাকো।